আমি হিন্দু এবং আমি ভারতীয়। আমি যেমন বিশ্বাস করি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, ঠিক সেরকমই বিশ্বাস করি সত্যমেব জয়তে। অসত্য যতই শক্তিশালী হোক না কেন, দিনের শেষে সত্য জিতবেই এবং যুদ্ধের শেষে সত্য জিতবেই। যতবার ধর্মের সঙ্গে অধর্মের লড়াই হবে ততবার তিনি আসবেন আমার আপনার রূপে। যেমন শয়তান, যেমন অধর্মী, যেমন পাপী কখনো রূপ বদলায়, কখনো কোনো রাজনেতার রূপে, কখনো অধর্মের রূপে, কখনো গুন্ডার রূপে ফিরে আসে, ঠিক সেরকম ঈশ্বরও ফিরে আসেন আপনার আমার রূপে। এবং এবার এই ধর্মযুদ্ধে সত্যের জয় হবেই, মিলিয়ে নেবেন। কিন্তু আমি দেখছি পাপীরা, অধর্ম যারা করে, সেই অধার্মিকরা, সেই শত্রুরা এখন বিভিন্ন রকম চমক ধমক দিচ্ছেন। তার মধ্যে একজনকে দেখলাম, তিনি বলছেন ডিজে বাজাবেন এবং ডিজের শব্দে কান ঝালাপালা হয়ে যাবে। তার পিসি রাজ্য সরকারের সর্বময় কর্ত্রী ছিলেন কিছুদিন অবধি, যিনি আইন করেছেন 60 ডেসিবেলের বেশি আওয়াজ বাজানো যাবে না, যার পুলিশ বিভিন্ন জায়গায় সত্যি সত্যি ডিজে, মানে ওরা যে ডিজে বলছে সেটা নয়, সত্যি সত্যি ডিজে বাজালে মাইক বাক্স সব তুলে নিয়ে আসে থানায়। আজকে এই অপদার্থরা যখন বলছে, তখন তার বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না? হবে, অ্যাকশন শুরু হবে, সময় আসবে। আর একজন অধর্মী পাপী দেখুন কি লিখেছে। এ হচ্ছে তৃণমূলের একজন সাংসদ উত্তরবঙ্গে, কি লিখছে দেখুন। 2021-এ বিজেপির কাউন্টিং এজেন্টরা গেঞ্জি খুলে পালিয়েছিল, এবার তাদের প্যান্ট খুলে পালাতে হবে। হ্যাঁ রে, তুই গে নাকি? তোর পুরুষের প্যান্ট খুলে দেখতে খুব ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই বিজেপির কর্মীরা সবাই তো, এজেন্টরা পুরুষ নন, মহিলাও আছেন। তাহলে কি তুই রেপিস্ট যে মহিলাদের নগ্ন অবস্থায়, প্যান্ট খোলা অবস্থায় দেখতে চাস? আজকে প্রশ্ন করছি। আজকে দেখছি নানান রকম ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। আজকে আমরা দেখছি মনোবল ভাঙার বিজেপি কর্মীদের চেষ্টা চলছে। অমিত শাহের সঙ্গে পুরনো ছবি, নরেন্দ্র মোদীর সঙ্গে পুরনো ছবি দেখিয়ে বলা হচ্ছে সেটিং হয়ে গেছে। বিজেপির সবাই যে অশিক্ষিত ভাবার কোনো কারণ নেই। আর যদি কাউকে ভুল বোঝানোর চেষ্টা হয়, তাহলেও সঠিক ঘটনাটা দেখানোর জন্য আমি আছি। বিজেপি কর্মী আপনাদেরকে যারা এই ছবি দেখিয়ে বলছে ডিল হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন। যারা যেই সময়কার ছবি ব্যবহার করছে, এআই ব্যবহার করতে যারা আপনারা পারেন, একটু সার্চ ইঞ্জিন ব্যবহার করে ওই ছবিটা ফেলে একটু নিজেরাই ফ্যাক্ট চেক করে দেখুন কবেকার ছবি। বিগত 1 বছর 1.5 বছর সময়ের মধ্যে লোকসভার পর, লোকসভার আগে সময়ও অনেক দিন হয়ে গেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বৈঠক হয়নি। তারা দেশের স্বার্থে, তারা সৌজন্যের স্বার্থে, আমাদের ফেডারেল স্ট্রাকচারের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেন। মমতা অন্য কারণ বুঝিয়ে যেতেন, রাজ্যের জন্য এই চাই ওই চাই, ভিক্ষা চাইতে যেতেন। ভিক্ষা চাওয়াটা তার কর্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। তো সেই জায়গায় তিনি যেতেন এবং পরে সেটাকে ন্যারেটিভ তৈরি করাতেন যে দেখো সেটিং হয়ে গেছে। অনেকদিন সেটা চলেছে, এবারে সেই ন্যারেটিভ কাজ করছে না। এখন নতুন ন্যারেটিভ চালানো হয়েছে। আরেকটা ন্যারেটিভ আপনারা দেখবেন যে নেতারা ফোন নাকি ধরছে না, ওই ডিজিটাল পাগল মানে ... ওরা এখন বলছে যে সুকান্ত মজুমদারের ফোন নাম্বার, অমিত শাহের ফোন নাম্বার বন্ধ। তারা বলছেন যে দিলীপ ঘোষের ফোন নাম্বার বন্ধ, শ্রমিক ভট্টাচার্যের ফোন নাম্বার বন্ধ। তারা বলছে যে অধিকারী পরিবারের ফোন নাম্বার বন্ধ, শুভেন্দু বাবুরও ফোন নাম্বার বন্ধ। আমার কাছে সকলের নাম্বার আছে, আমি ট্রাই করে দেখেছি, রিং হচ্ছে। আমি শুধু নাম্বারটা আপনাদের বলবো না, কারণ আপনারা তাহলে লক্ষ লক্ষ ফোন তাদের কাছে যাবে। আমি এটা চাই না, তারা এই গুরুত্বপূর্ণ সময়ে বিব্রত বোধ করুন। কিন্তু আমি আশ্বস্ত করছি বিজেপির প্রত্যেক নেতার ফোন নাম্বার খোলা রয়েছে। এবং কিছুক্ষণ যদি তারা ফোনটা নাও ধরেন, তারা তো অনেক কাজ করেন। এই ডিজিটাল পাগল যারা আছেন, পাগল ছেলেরা, তো তাদের ফোন নাম্বার ধরছেন না বলে যে তাদের ফোন নাম্বার বন্ধ আছে, বা তারা সাধারণ কার্যকর্তাদের ফোন ধরছেন না, বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নাম্বার ধরছেন না, ব্যাপারটা এরকম নয়।
বরং আপনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যারা ওএসডি আছে তাদের ফোন করে দেখুন, তারা এখন আপনাদের ফোন ধরবেন না। তৃণমূলের বহু নেতা, আপনারা কি জানেন, টিকিট কেটে বাইরে বাইরে টিকিট কেটে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের টিকিট কেটে বসে আছেন। তারা কালকে দুপুরের পর যতগুলো ফ্লাইট আছে সব ফ্লাইট বুক করে হয়ে গেছে, মালয়েশিয়া থাইল্যান্ডের ফ্লাইট আর বাকি নেই। এরা পালাবে বলে অলরেডি ঠিক করে নিয়েছে। শুধুমাত্র 10টা 8টা থেকে যখন খুলবে ব্যালট বাক্স, 10টা অবধি দেখেই মোটামুটি 10টার পর তারা গাড়ি করে এয়ারপোর্টে চলে যাবে, ঠিক করে নিয়েছে। তারা নিজেদের ড্রাইভারদের বেতন মিটিয়ে দিয়েছে এখন থেকেই, খুশিতে নয়, আনন্দে নয়। তারা বেতনটা দিয়ে দিয়েছে, কারণ এরপরে বেতন দেওয়ার মতন পরিস্থিতিতে থাকবে না। আমার অনেকের সাথে কথা হয়েছে। যদি এতই কনফিডেন্ট থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে নবান্ন থেকে ফাইলগুলো এদিক ওদিক হচ্ছে কেন? প্রতিবেদন হয়েছে, অনেকেই খবর করেছে, অনেকেই যারা নবান্নে কাজ করে তারা বিষয়টা জানে যে নবান্নের ফাইল এখান থেকে ওখান হচ্ছে। কেন হচ্ছে? কোনো ফাইল কি লুকোনো হচ্ছে? কোনো ফাইল কি নষ্ট করে দেওয়া হচ্ছে? প্রথমত তো ওখানে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী বসবে না। শপথ প্রথমে ঠিক ছিল 6 তারিখ, এখন অবধি আমার কাছে যা খবর সেটা 6 তারিখ না, সম্ভবত 9 তারিখ শপথ। ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর শপথ হবে সেদিনকে, এবং মন্ত্রিসভা সেদিন শপথ হবে। কারা মুখ্যমন্ত্রী হবেন, কারা অন্যান্য মন্ত্রী হতে পারেন, একটা স্পেকুলেশন চলছে, এক্স্যাক্ট খবর কারো কাছে নেই, আমার কাছেও নেই। কে হতে পারেন সেটা কালকে বলবো, আজকে বলবো না। তার কারণ কে জিতবে, কে দেখা যাবে 10 জনের নাম বললাম, তার মধ্যে একজন যদি হেরে যায় তাহলে তো তার বিকল্প ধরে রাখা আছে। সেই কারণে আপনাদেরকে বলছি, কারণ 300টা সিট বিজেপি জিতবে, 294টা সিট। আমি 300 বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তিনি বলেছেন 300 সিটে তিনি জিতবেন। 294টা যে আসন রয়েছে সেই 294টাই সিট বিজেপি জিতে যাবে। এত বড় ডিজিটাল শুয়োর আমি নই, ডিজিটাল গাধা আমি নই, ডিজিটাল পাগলা চো আমি নই। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা ধরে নিচ্ছি যে বিজেপি 170 থেকে 190, তো বাদ বাকি তো কেউ না কেউ বিজেপির প্রার্থী হারবে। তো তারপর মোটামুটি কালকে রেজাল্ট চলে আসুক, আমি কালকে বিকেলেই বলে দেবো মোটামুটি কে কোন মন্ত্রী হতে পারেন। কতটা মিলবে কতটা না মিলবে সেটা তো ভারতীয় জনতা পার্টির ঠিক করবে, আমরা স্পেকুলেশন হিসেবে বলবো। তো যারা আপনারা কাউন্টিং এজেন্ট যাচ্ছেন, এবং বিজেপি কর্মীদের আশ্বস্ত করে আমি বলছি যে কোনো রকম ঘাপলা করার চেষ্টা কাউন্টিং সেন্টারের ভিতরে এই তৃণমূলের হারমাদরা, তৃণমূলের দুষ্কৃতীরা করতে পারবে না। আপনারা নির্ভয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে রাস্তায় কোথাও ডিস্টার্ব করতে পারে, কিন্তু আমার কাছে যতদূর খবর আছে বিজেপির প্রত্যেক প্রার্থীরা মোটামুটি তাদেরকে কিভাবে সেন্টার অবধি পৌঁছতে হবে সেই ফর্মুলাটা তাদের কাছে আছে, সেখানে কোনো খুব একটা গন্ডগোল হবার জায়গা নেই। তবে আপনাদের রাস্তায় আটকানো হতে পারে। কাউন্টিংয়ের যারা এজেন্ট আছেন তারা বিজেপি প্রার্থীদের ঠিক করা বাসে যাবেন, একসঙ্গে যাবেন, আলাদা আলাদাভাবে যাবেন না। আলাদা আলাদাভাবে গেলে আপনাদেরকে বিরক্ত করার, রাস্তা থেকে তুলে নেওয়ার বা আপনাকে আহত করার বিভিন্ন রকমের ছক কিন্তু কষা হয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাকে, দাদা যদি এরকম ওরা করে যে মাইনরিটি এরিয়া বা যে সমস্ত জায়গা থেকে ওদের লিড হয়, কম বেশি কোন বুথে কার লিড হয় এটা তো জানে, সেইভাবেই যদি মেশিন ইয়ে করে তাহলে কি হবে সেই এরিয়া থেকে। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলি, ওইভাবে মাইনরিটি এরিয়া বা কে কোন জায়গায় ডমিনেন্ট আছে ওইভাবে বিষয়টা হবে না। বিষয়টা সিকোয়েন্স ওয়াইজ হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে সিকোয়েন্স ওয়াইজ হবে। এবং অনেকেই বলছেন যে, এবং খবরও সামনে এসেছে, আমার কাছেই এসেছে, যে তৃণমূলের কর্মীদের ডেটা এন্ট্রি অপারেটর মানে ডিইও হিসেবে ঢোকানো হচ্ছে। তাতে কি কোনো সমস্যা আছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অবজেকশন জানানো হয়েছে, অবজেকশন জানানোর পর কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও যদি তারা কিছু কয়েকজন ডিইও যদি তৃণমূলের হয়ে থাকে, আমি বলবো আপনারা কিন্তু তাদের কাজের উপরে খেয়াল রাখবেন, এবং আপনাদের কাছে যে শিট দেওয়া হয় আপনারা আপনাদের শিটের সাথে তার শিটটা কিন্তু সময় সময় মেলাতে থাকবেন, এবং শেষ রাউন্ড অবধি লড়বেন। মার্জিন কিন্তু বাড়াতে হবে। বিজেপির বেশিরভাগ প্রার্থী জিতবেন, কে কে জিততে পারেন আপনারা সকলেই জানেন। আপনারা সেই আসনে কিন্তু শেষ অবধি লড়াই করবেন, মার্জিন আপনাদেরকে বাড়াতে হবে। তৃণমূল 12টার পর কিন্তু পালিয়ে যাবে বেশিরভাগ জায়গা থেকে, কিন্তু তারা যদি নাও পালায়, আমি চাই না তৃণমূলের লোকেরা পালাক, কারণ আমরা এই অপসংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই সুস্থভাবে ভোট হোক, সুস্থভাবে কাউন্টিং হোক, প্রত্যেক দলের কাউন্টিং এজেন্ট থাকুক। যে সংস্কৃতিটা এই তোলামুলিরা, চটিচাটারা, হারমাদরা, দুষ্কৃতীরা চালিয়ে আসছে, আমরা সিপিএমের বদল হিসেবে তৃণমূলকে দেখেছি, সিপিএম বদলে তৃণমূল হয়েছে কিন্তু ব্যবস্থার বদল হয়নি, এটা আমরা চাই না। তাই আপনারা শেষ রাউন্ড অবধি থাকবেন, মার্জিনটাকে বাড়াবেন, এবং
বিজেপির যারা এজেন্ট আছেন সামনে বসবেন, কিন্তু আপনারা বিজেপির এজেন্টরা, কংগ্রেসের এজেন্টরা এবং সিপিএম এবং বিএসপি ছাড়া কোনো চটিচাটা দল, কোনো ছোটোখাটো দল, নির্দল সামনে বসতে পারে না। যদি সে সামনে বসে ঘাড় ধাক্কা দিয়ে তুলে দেবেন না। পরিষ্কার জানাবেন, প্রথমে যারা রিটার্নিং অফিসার আছেন, এআরও আছেন, তাদেরকে জানাবেন, কাউন্টিং অফিসারদের জানাবেন। তারপর যদি তারা না শোনে, একদম কংগ্রেসের বন্ধুর সঙ্গে মিলে হোক বা নিজে হোক পরিষ্কারভাবে বলবেন, চল পেছনে গিয়ে বস, আজকের দিন কোনো ছাড় নেই। যান সামনে গিয়ে, সামনে আপনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটা থাকলে আপনি অল ইন্ডিয়া নন। আপনার পার্টির অল ইন্ডিয়া যে তকমা ছিল সেটা চলে গেছে বহু আগে। আপনি এখন আঞ্চলিক পার্টি, সবচেয়ে বড় পার্টি আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সামনে বসবো। কারণ ইলেকশন কমিশনের রুল রয়েছে এটা। আপনারা ক্ষমতায় আসছেন, সেই ক্ষমতাটা কিন্তু এখন থেকে আপনারা ভদ্রভাবে ব্যবহার করতে শুরু করুন এবং কোনো অন্যায় মেনে নেবেন না। জানবেন অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুটোই কিন্তু অপরাধী। এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা জিনিস, আপনারা 5টার মধ্যে যাবেন, সমস্ত যা আপনাদের নিয়ে যাওয়ার কথা ফর্মগুলো সেগুলো নিয়ে যাবেন। কোনো রকমভাবে ভয় পাবেন না। আপনাদের সঙ্গে পুরো ইলেকশন কমিশন রয়েছে, আপনাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং পুলিশের একটা বড় অংশ ঘুরে গেছে, তারাও কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে। ফলে আপনাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ভয় তো তোলামুলিরা পাবে, তারা তো 12টার পর পালাবে। এখন ওরা যে ন্যারেটিভ তৈরি করছে, রাজদীপ সরদেশাইকে দিয়ে হোক, আরফা খানম শেরওয়ানিকে দিয়ে হোক, এখানকার অংবং চং বিভিন্ন রকম মিডিয়া যারা আছে, নিউজ 18, নিউজ 20, নিউজ 24, এইসব মিডিয়া যারা আছে এবং তার মাথায় যারা বসে আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবার দিলে খেয়ে অভ্যস্ত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশে ঘুরতে অভ্যস্ত, সেই সমস্ত মিডিয়ার কথা বিশ্বাস করবেন না। তারা যদি প্রথম দিকে উল্টোপাল্টাও দেখায়, যদিও এবার নিয়ম করে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে রেজাল্ট দেখানো হবে সেই রেজাল্টটাই আপনাদেরও দেখাতে হবে, প্রত্যেক মিডিয়াকে দেখাতে হবে, আমাদেরও দেখাতে হবে, তাঁদেরও দেখাতে হবে। কিন্তু তারা যদি সেটা না